সুভাষচন্দ্রের দায়িত্ব প্রাপ্তির কথা খুব সুন্দরভাবে উল্লিখিত হয়েছে কবি সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায়ের লেখা সুভাষচন্দ্র ও নেতাজি সুভাষচন্দ্র বইটিতে। তিনি লিখেছেন, একদিন দেশবন্ধুর বাড়িতে একটি প্রিয় দর্শন গৌরবর্ণ যুবক প্রবেশ করলেন। সুভাষবাবু অনেকক্ষণ পরে বললেন, আমার ইচ্ছা তো তাই ছিল, কিন্তু এরকম গোলমালের মধ্যে গিয়ে কোনো লাভ হবে কি? সাবিত্রীবাবুর উপর ভার পড়ল কিরণ শঙ্করকেও রাজি করানোর। সুভাষচন্দ্রের বিষয় হবে ইংরেজি, ভূগোল ও দর্শন। দাসের উদ্যোগে ও আকর্ষণে বহু অধ্যাপক ও ছাত্রছাত্রীরা ধীরে ধীরে বিদ্যায়তনে যোগদান করলেন। নমস্কার, দেশ ও সুভাষ চ্যানেলে প্রত্যেককে আবার একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করছি দেশে ফেরার পর সুভাষচন্দ্র কিভাবে জাতীয় বিদ্যালয়ে শিক্ষকতার কাজে নিযুক্ত হলেন এবং তারপরে জাতীয় বিদ্যালয়ের শ্রীবৃদ্ধির জন্য তিনি কি কঠিন পরিশ্রমী না করেছিলেন। সুভাষচন্দ্রের দায়িত্ব প্রাপ্তির কথা খুব সুন্দরভাবে উল্লিখিত হয়েছে কবি সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায়ের লেখা সুভাষচন্দ্র ও নেতাজি সুভাষচন্দ্র বইটিতে। এই বইটির রেফারেন্স আমি আগের বেশ কয়েকটি ভিডিওতেও দিয়েছি। তিনি লিখেছেন, একদিন দেশবন্ধুর বাড়িতে একটি প্রিয় দর্শন গৌরবর্ণ যুবক প্রবেশ করলেন। গায়ে একটা সিল্ক টুইলের টেনিস শার্ট, পায়ে এক জোড়া কালো শু, উজ্জ্বল তেজবাঞ্জন চোখ দুটির উপর একখানি সোনার ফ্রেমে আঁটা চশমা। প্রথম দর্শনেই মুগ্ধ হলাম এবং পরিচয় লাভের আগ্রহে চঞ্চল হয়ে উঠলাম। এ যেন বহুদিনের পর পরিচিত অন্তরঙ্গ কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ। হেমন্ত কুমার সরকার তার হাত ধরে সুভাষচন্দ্রের কাছে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দিলেন। এই হেমন্ত কুমার সুভাষের সহপাঠী ছিলেন। আগেই বলেছি, সুভাষ পত্রযোগে বিদেশ থেকে তার ইচ্ছার কথা ইতিমধ্যেই দেশবন্ধুকে জানিয়েছেন। দেশবন্ধু হেমন্তের মাধ্যমেই সুভাষচন্দ্রের পত্রের উত্তরগুলি দিয়েছিলেন বলে জানা যায়। সুভাষচন্দ্রকে সাবিত্রীবাবু বললেন, আমাদের আশা আপনি আসুন, আমি কিরণবাবুকেও রাজি করাবো। সুভাষবাবু অনেকক্ষণ পরে বললেন, আমার ইচ্ছা তো তাই ছিল, কিন্তু এরকম গোলমালের মধ্যে গিয়ে কোনো লাভ হবে কি? সাবিত্রীবাবু বললেন, আপনি এলে নিশ্চয়ই লাভ হবে। সুভাষবাবু মৃদু হেসে বললেন, দেখা যাক দাসমশাই মানে চিত্তরঞ্জন দাস কি বলেন। ইতিমধ্যেই দেশবন্ধু উপর থেকে নিচে নেমে এসছেন। সুভাষচন্দ্র ও কিরণ শঙ্করকে জাতীয় বিদ্যালয়ে সংযুক্তিকরণের জন্য সাবিত্রীবাবু দেশবন্ধুকে অনুরোধ করলেন। দেশবন্ধু বললেন, ওরা যদি রাজি হয় তাহলে তো ভালোই হয়, কি হে সুভাষ? কিছুক্ষণ আলোচনার পর সুভাষচন্দ্র দায়িত্ব নিতে রাজি হলেন। সাবিত্রীবাবুর উপর ভার পড়ল কিরণ শঙ্করকেও রাজি করানোর। তিনি কিছুদিনের মধ্যেই সম্মতি দিলেন। জাতীয় বিদ্যালয় ভালো করে চলছিল না, তাই অতি দ্রুত কলকাতা বিদ্যাপীঠ ও গৌড়ীয় সর্ববিদ্যায়তনের দায়িত্ব নেওয়ার জন্য দেশবন্ধু একখানি ক্ষমতাপত্র অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নি নিজের নামে সই করে সুভাষচন্দ্রকে দিলেন। বিদ্যাপীঠের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছিলেন সুভাষচন্দ্র এবং সর্ববিদ্যায়তনের সম্পাদক হিসেবে নিযুক্ত হলেন কিরণ শঙ্কর। সেদিনের মধ্যাহ্ন ভোজন হল দেশবন্ধুর রসা রোডের বাড়িতেই। সুভাষচন্দ্র খুব মিতভাষী ছিলেন। রঙ্গরসিক দেশবন্ধু হাসির ফোয়ারা ছোটালেন। এ যেন সম্পূর্ণ আলাদা এক অন্য চিত্তরঞ্জন। কিরণ শঙ্কর তার কাব্য রসিকতায় চিত্তরঞ্জনের সঙ্গ মাঝে মাঝে দিতেন। ঠিক হলো, অধ্যাপক পদে কাজ করবেন কিরণ শঙ্কর। ইতিহাস ও ইংরেজি কবিতা তিনি পড়াবেন। সুভাষচন্দ্রের বিষয় হবে ইংরেজি, ভূগোল ও দর্শন। প্রমোদনাথ মুখার্জি পড়াবেন ইতিহাস। কিরণবাবুর জনৈক ছাত্রী বিজলী সোম পড়াবেন ইংরেজি। সুভাষের সহপাঠী অনঙ্গমোহন দাস ও বিজন দত্ত এরা দুজনে অঙ্ক বিষয়টি পড়াবেন। এই অনঙ্গমোহন অধ্যাপক ওটেন কাণ্ডে সুভাষের সাথে অন্যতম অভিযুক্ত ছিলেন ও কারাবরণও করেছিলেন। উপস্থিত হেমন্ত কুমার সরকারের কথা তো আগেই বলেছি। বিদ্যাপীঠে ঝাড়ুদার নিয়মিত আসত না। সুভাষচন্দ্র নিজেই নিজের হাতে সেই নোংরা আবর্জনা পরিষ্কার করতেন, ছেঁড়া কাগজগুলো নিজের হাতে তুলে পরিষ্কার করতেন।
বিদ্যাপীঠের জন্য দিনরাত পরিশ্রম করতেন। সুভাষের উদ্যোগে ও আকর্ষণে বহু অধ্যাপক ও ছাত্রছাত্রীরা ধীরে ধীরে বিদ্যায়তনে যোগদান করলেন। একই রকম শিক্ষায়তন বাংলার বহু জেলায় স্থাপিত করা হলো। কলকাতা থেকেই সুভাষচন্দ্র সেগুলি তত্ত্বাবধান করতেন, কখনো চিঠিপত্রের মাধ্যমে, কখনো সেখানে সাক্ষাৎ গিয়ে। অধিক রাত পর্যন্ত তিনি এই বিদ্যাপীঠের জন্য কাজ করতেন। সুভাষচন্দ্রের ইচ্ছা ছিল বাংলাদেশের পক্ষ থেকে একটি জাতীয় পত্র প্রকাশ করার। সাংবাদিকতাও তার খুব প্রিয় বিষয়। এই সময় বিদ্যাপীঠে নিয়মিত আসতেন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্রকে মাঝে মাঝে বলতে শোনা যেত, সুভাষ ছিল বলেই না দেশবন্ধুর বিদ্যাপীঠটা রক্ষা পেল। কি অক্লান্ত পরিশ্রমী না তাকে করতে দেখেছি এই বিদ্যায়তনের জন্য। বয়সের দিক থেকে শরৎচন্দ্র সুভাষচন্দ্রের ব্যবধান ছিল প্রায় 20 বছরের, কিন্তু রাজনীতির অঙ্গনে দুজনের প্রবেশ মোটামুটি একই সময়। গান্ধীজির নেতৃত্বাধীন অসহযোগ আন্দোলন এই সমাপতনের মূল কারণ বলেই আমরা ধারণা করতে পারি। ছন্নছাড়া স্বভাবের ছিলেন শরৎচন্দ্র। তার বহিমিয়ান জীবনের নানান পর্ব পেরিয়ে ইতিমধ্যে রেঙ্গুনের চাকরি ছেড়ে তিনি দেশে ফিরেছেন। সাহিত্যমগ্ন উপন্যাসিককে গান্ধীজির অসহযোগ আন্দোলন টেনে এনেছে দেশের কাজে। চরকা কাটা থেকে খদ্দর পরিধান, নানান মিটিং মিছিল অংশগ্রহণ সবেতেই এক নিষ্ঠাবান কর্মী ছিলেন শরৎচন্দ্র। বাংলাদেশে অসহযোগ আন্দোলনের মূল হোতা সেই সময় দেশবন্ধু চিত্তরঞ্জন। দেশবন্ধু সম্পাদনা করতেন নারায়ণ নামের একটি পত্রিকা। এই পত্রিকায় লেখালেখির সুবাদেই দেশবন্ধুর সাথে শরৎচন্দ্রের আলাপ। আর এই জাতীয় বিদ্যালয়ে শরৎচন্দ্রের সাথে সুভাষচন্দ্রের প্রথম আলাপ। সাবিত্রী প্রসন্ন আরো উল্লেখ করেছেন যে ঔপন্যাসিক শরৎচন্দ্র প্রতিদিনই প্রায় বিদ্যাপীঠে এবং অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকতেন। নানান অনুকরণীয় ভঙ্গিতে অর্থাৎ মিমিক্রি করে নানান গল্প বলতেন, কিন্তু হঠাৎ রাজনৈতিক প্রসঙ্গ এলে তিনি গুরুগম্ভীর হয়ে যেতেন, যেন তিনি মানুষই নন। সুভাষবাবুর সঙ্গে কথা কইতে কইতে তার চোখের দৃষ্টি যেন কোন গভীরে কিসের অন্বেষণে তন্ময় হয়ে যেত। চোখের উজ্জ্বল চাহনি, কাটা কাটা অল্প কথায় তেজোদ্দীপ্ত ভঙ্গিতে নিজের মত ও বিশ্বাসকে দৃঢ়ভাবে ব্যক্ত করতে আমি তাকে বহুবার বহু স্থানে দেখেছি। কিন্তু যে গভীর স্নেহ, প্রীতি ও আস্থার সঙ্গে তিনি সুভাষচন্দ্রের সাথে কথা কইতেন তা ছিল বড়ই অনবদ্য। দুজনের প্রতি দুজনের ছিল গভীর শ্রদ্ধা, মধুর সম্পর্ক। সন্দেশ জাদুকর কবি সত্যেন্দ্রনাথ দত্তও আসতেন, আগেই বলেছি, এই বিদ্যাপীঠে। কিরণ শঙ্করের সঙ্গেও শরৎচন্দ্রের প্রীতি ছিল অত্যন্ত গভীর, কিন্তু সেটা ছিল সাহিত্যের জন্য। এই বইতেই জানা যায় শরৎচন্দ্রের নাকি দাড়ি ছিল, কিন্তু হঠাৎ তিনি কেন দাড়িহীন হলেন সেটা হয়তো অনেকেরই অজানা। পরবর্তী কোনো ভিডিওতে আমরা সেই রহস্য উদ্ঘাটন করবার চেষ্টা করব। কিন্তু এই বিদ্যাপীঠ বেশি দিন চালানো সম্ভব হয়নি, কারণ অসহযোগ আন্দোলনের প্রবল বন্যা সারা দেশকে প্লাবিত করেছিল সেই সময়। সুভাষচন্দ্রকেও কংগ্রেসের কাজে অনেক বেশি মনোনিবেশ করতে হয়েছিল। দেশবন্ধু সুভাষচন্দ্রকে এই সময়ে একটি বিশেষ কাজ দিয়েছিলেন। ইংল্যান্ডের যুবরাজের ভারত পরিদর্শনের সময় একটি হরতাল আয়োজন করতে। এ ব্যাপারেও আমরা পরে আলোচনা নিশ্চয়ই করব। এই ছিল সুভাষচন্দ্রের সাথে শরৎচন্দ্রের প্রথম আলাপ। ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এটুকুই, ধন্যবাদ। প্রশ্ন 1, ছাত্রাবস্থায় সুভাষচন্দ্র কি প্রফেসর কোটেনকে প্রহার করেছিলেন? প্রশ্ন 2, সুভাষচন্দ্রের প্রথম মিলিটারি ট্রেনিং কোথায় হয়েছিল? প্রশ্ন 3, সুভাষচন্দ্রের ডাকনাম কি ছিল? প্রশ্ন 4, ইংল্যান্ড থেকে ফিরেই বম্বেতে মণিভবনে মহাত্মা গান্ধীর সাথে দেখা করে সুভাষ তাকে ঠিক কোন 3টে প্রশ্ন করেছিলেন? প্রশ্ন 5, দেশবন্ধু চিত্তরঞ্জনের সাথে দেখা করবার আগে সুভাষের কি কেউ কান ভাঙানি দেওয়ার চেষ্টা করেছিলেন যে যাতে সুভাষ দেশবন্ধুর সাথে দেখা না করেন? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে দেখুন ইউটিউব চ্যানেল দেশ ও সুভাষ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন। আমাদের নেতাজিকে আমরা চেনার চেষ্টা করি।